কথা হচ্ছে এনজাইম তখনই কার্যকরী হয়, সঠিক এনজাইমের বৈশিষ্ট্য হিসাবে প্রকাশ হয় যখন এই পলিপেপটাইড চেইন একটা লম্বা, দেখ এটা পুরোটা মনে হয় একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড চেইন একটা পলিপেপটাইড চেইনের উপর এইরকম একটা ফোল্ডিং হয়, মানে উপরের একটা স্তর গঠন করে। কথা কি বুঝতে পারছো? আগে ছিল লম্বা, সেই পলিপেপটাইড চেইনটা আমরা যেমন ল্যাব বসাই একটার উপর আরেকটা দিই, পলিপেপটাইড চেইন লম্বা ছিল, ওটা একটার উপর আরেকটা এরকম হয়, এটাকে ফোল্ডিং করা হয়। এই ফোল্ডিং করার মাধ্যমে তারা আমিষ হিসেবে আত্মপ্রকাশ করে, এনজাইম হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। ওকে, আমরা গতদিন দাঁড়াও দেখতেছি কোনটা বিক্রিয়া আমি জাস্ট কোন আঘাত দিয়েছিলাম, তাই কথাটা আমি বুঝেছিলাম। হ্যাঁ, আমি কি ইফেক্টর আগে ভাইয়া বলো তো, ইফেক্টর কোনটাকে বলা হয়? এই গতদিন স্টেরিক এনজাইমের কাছে নিয়ন্ত্রণ করে ইফেক্টর, এটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গতদিন আমি ইফেক্টরের কথা বলিনি স্যার, ইনহিবিটর বলছেন, ইফেক্টর বলেন। ইফেক্টর বলছি, ইফেক্টর বলিনি। হ্যাঁ, আর ইফেক্টর এক ধরনের নিয়ন্ত্রক, এটাও অন্য কারো কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। এখানে দেখো বলে দিচ্ছে হ্যাঁ, এই অ্যালোস্টেরিক এনজাইমের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। বাবা, তাহলে আমরা গতদিন ইনহিবিটর বলেছি, ইনহিবিটরের কাজ বলেছি, জানা কথাটা এনজাইমের ক্রিয়া কৌশল বলেছি, তারপর হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম বলেছি, ইনডিউসড ফিড বলেছি, এবং আর একটা গোপন খবর, এনজাইম নিয়ে মূল আলোচনা শেষ। আজকে এনজাইম সম্বন্ধে যে আলোচনাগুলো আছে এটা মূল আলোচনা না, কিছু প্রাসঙ্গিক কথা যেটা এমসিকিউর জন্য সর্বোচ্চ। হ্যাঁ, আসেন আমরা এনজাইমের শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো। কার্যকরী শক্তিটা নিয়ে কার্যকরী শক্তি নিয়ে আচ্ছা, এখানে এদের ব্যাপারের সাথে আপনার ব্যাপারের যে কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে একটু অতিরিক্ত শক্তির দরকার হয়, এই অতিরিক্ত শক্তিকে কার্যকরী শক্তি। সেই অতিরিক্ত শক্তিটা কে দিল? এনজাইম দিল। বিক্রিয়ার ম্যাটেরিয়ালস গুলো দিচ্ছে না, এনজাইম দিচ্ছে। যদি বিক্রিয়ার সময় ম্যাটেরিয়ালস থেকে শক্তিটা ব্যয় হতো তখন সেটা অতিরিক্ত শক্তি হতো না। এখানে তো বলছেন যে কোনো রাসায়নিক বিক্রিয়া, এখানে আমরা কার্যকরী শক্তি বলতে যে টার্মটা ব্যবহার করছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং এনজাইম এবং সাবস্ট্রেটের বিক্রিয়ার সময়। না না, এটা দেখো তো, অতিরিক্ত যে কার্যকরী শক্তিটা ব্যয় হয়েছে এটা সাবস্ট্রেটকে ক্রিয়াশীল করার জন্য, তাই না? আর এই সাবস্ট্রেটকে ক্রিয়াশীল করার জন্য যে শক্তি ব্যয় হয়েছে ওটা কি পরোক্ষভাবে বিক্রিয়ায় ব্যবহৃত শক্তি না? যদি এনজাইম না থাকতো তাহলে বিক্রিয়া যদি ব্যয় হতো, সেটাই করছে। হ্যাঁ ও না স্যার, আসলে ঘড়িটা 2 মিনিট স্লো ছিল, ওটা ফাস্ট করে হচ্ছে এমন ফাস্ট করে ফেলেছি তাদের 36 সালে নিয়ে গেছে। হ্যাঁ, ইনহিবিটর ওটা একটা প্রোটিন জাতীয় পদার্থ, এনজাইমের কাজ বাধা দেবে। রেডি? আমি তাহলে আজকে এনজাইম সম্বন্ধে ডুপ্লিকেট কথা যেটা, মেলমিলির কথা যেটা, সেই অংশটা কি ধরনের কাজ করবে। এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়, সে যুক্ত হতে বাধা দেয়, যুক্ত হতে বাধা দেয়। আমি আলোচনায় যাচ্ছি, এখন বলবো আজকে এনজাইমের শ্রেণী বিভাগগুলা। এটাতে কিন্তু কিছু নেই, শুধু এমসিকিউ। আমি প্রথম যেটা গঠন অনুযায়ী এনজাইম বলেছিলাম 2 প্রকার, বলবো কি কি? আমার সাথে অনেকে এখন মনোযোগ দিচ্ছে না। আমি গতদিনের সঙ্গে বলেছি এই সমস্ত এনজাইমকে ভাঙলে প্রোটিন ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, আর যে সমস্ত এনজাইমকে ভাঙলে প্রোটিন ছাড়াও পাওয়া যায় তাকে কি বলে? যৌগিক এনজাইমের কোনটা? অপ্রোটিন অংশের নাম কি, প্রোটিন অংশের নাম কি? সব কনজুগেটেড এনজাইম বলা হয়, এটার আরেক নাম। ওগুলা ন্যাটাসা কনজুগেটেড প্রোটিন বলছে। হ্যাঁ বাবা, আবার বলো। হ্যাঁ, সকল এনজাইমই যে প্রোটিন বলা যাবে না তাহলে? সকল এনজাইমই প্রোটিন, সকল প্রোটিন এনজাইম নয়, এই মতটা আমি আগে বলেছি। দেখো একটা কথা, আসলে যতই ভাবতারা হোক সত্যকে সত্য মেনে নিতেই হবে। যে ফুলটা সুন্দর সেটা যে ভালোবাসতে জানে তার কাছে সুন্দর লাগবে, যে একেবারে কৃপণ মনের মানুষ ভালোবাসতে জানে না তার কাছে কিন্তু সুন্দর লাগবে। হ্যাঁ দেখেন, আমি বলছি এরপরে
যে কোন ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার উপর ভিত্তি করে এনজাইমগুলো বিভিন্ন প্রকার হয়। তার মনোযোগী হয়ে যার প্রথম যে কথাটা অক্সিডো রিডাকটেন্স, জানিস গোপন খবর বা এটা কিন্তু খালি সংজ্ঞাটা, আর কোনো বিক্রিয়া এগুলো আসে না। ইতিহাস সাক্ষী তোরা সালের প্রশ্ন বিভিন্ন ধারে দেখেছিস, বইয়ের পিছনে দেওয়া আছে। না স্যার, আমি স্যার এটা কি সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে এই বিক্রিয়াটা? হ্যাঁ, বিক্রিয়ার নামে সাথে মিল রেখে। তাহলে স্যার কি 3 নাম্বার নামকরণের সাথে? প্রথমে দেখ বলছে অক্সিডো রিডাকটেন্স। এখানে অক্সিডেশন এবং রিডাকশন দুই ধরনের বিক্রিয়া আছে। জারণ বিজারণ। অক্সিডেশন আর অক্সিডেশন হচ্ছে জারণ বিক্রিয়া, রিডাকশন হচ্ছে তার মানে যে সমস্ত এনজাইম কোন যৌগের সাথে অক্সিজেন সংযুক্ত বা হাইড্রোজেন ট্যাগ অর্থাৎ বিজারণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, অথবা এত নাটক বাদ দিয়ে তো কেমিস্ট্রি আমরা বলবো যে সমস্ত এনজাইম জারণ বিজারণ বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এছাড়া সোজা সাপটা কিছু হতে পারে সবটা কি দেওয়া কথা। তাহলে যে সমস্ত এনজাইম কি করে তাকে অক্সিডো রিডাকটেন্স এবার অথবা এই আমরা আলাদা ভাবে এই এনজাইমগুলোর নাম দিয়েছিলাম অক্সিডেজ আর রিডাকটেন্স। মনে আছে? অক্সিডেশন বিক্রিয়া তার সাথে এজ যুক্ত করে বিক্রিয়ার নামের সাথে এজ যুক্ত করে এনজাইম নাম পাইছিলাম রিডাকশন যোগ এজ কি হবে? রিডাকটেন্স। অক্সিডেশন যোগ এজ অক্সিডেজ। মনে আছে তো? কত লেকচারে ছিল এটা। এরপরে দেখ ট্রান্সফারেন্স। এই আমার দিকে দেখ বা ট্রান্সফারেন্স এনজাইম করে কি কোন যৌগ থেকে কোন একটা গ্রুপকে অপসারণ করবে। সেটা হতে পারে কার্যকরী গ্রুপ অথবা হতে পারে কোনো অণু, অন্য কোনো একটা অণুকে। তাহলে কোন একটা গ্রুপকে অপসারণ করবে, যেটা অনেকটা প্রতিস্থাপন বিক্রিয়ার মতো। কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়ার থেকে এটা একটু আলাদা। প্রতিস্থাপন বিক্রিয়ায় শুধু সরায় একটা মৌল অন্য একটা মৌলকে অপসারণ করবে, যাকে অপসারণ করলো ওই সারা জাহান্নামে যায়। ঠিক সালা সেই পরিত প্রেমে আসক্ত সেই মেয়ের মতো এমনি ভাও ওই স্বামীকে দখল করাই লাগবে। কার যে আগের বউ আছে এটা কিন্তু এতটা খারাপ না, এনজাইম আচ্ছা শোনেন এ করবে কি, শোনেন এ করবে কি কোন একটা যৌগ থেকে কোন একটা গ্রুপকে সরাইয়া দেবে। বাট সরাইয়া দিয়ে শুধু ক্ষান্ত নয়, যাকে সরাইয়া দেবে তাকে অন্য একটা গ্রুপের সাথে আবার যুক্ত করে দেবে, বিয়ে করানোর ব্যবস্থা করবে, যে ওই জন্য বিধবা না থাকে। আমার কথা কি বুঝছেন? তাহলে সংজ্ঞা শেষ। যে সমস্ত এনজাইম এলে কিন্তু আসবে না, বাবা আমি আবার বলছি, জাস্ট আপনার সাথে দিয়েছে ওই জন্য আমি পড়াতে বাধ্য হচ্ছি। জ্ঞানে বললে কেন এত বেশি ইম্পর্টেন্ট তথ্য আছে যার কাছে এগুলো কিছুই নয়, কথা বলছি। এবং এনজাইম টপিক্স এর মূল আলোচনা আমি শেষ করে দিয়েছি। না না একবার বলি যাই একেবারে। যে সমস্ত এনজাইম কোন যৌগ থেকে একটা গ্রুপকে অপসারণ করে অন্য কোনো যৌগের সাথে যুক্ত হতে সাহায্য করে তাকে কি বলা হয়? ট্রান্সফারেন্স। এখানে দেখো 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 এখানে দেখো এখানে কাইনেজ কিন্তু একটা এনজাইমের নাম। সে এটিপি কে ভাঙে এডিপি থেকে মানে একটা অজৈব ফসফেটকে সরাচ্ছে। আবার এই ফসফেটটাকে ওখানে যেমন বলছি গ্লুকোজের সাথে যুক্ত করছে, গ্লুকোজ 6 ফসফেট পরিণত করছে। বোঝেন এই কথাটা? বাদ এদিকে বাদ, এগুলো আসবে না, উদাহরণ দিয়ে লাভ নেই। আমি পরে কথা যাচ্ছি হাইড্রোলাইটিক এনজাইম। এসো হাইড্রো শব্দের অর্থ পানি, লাইটিক মানে কষ্ট করা থেকে আসছে। আর মানে তারা পানি সংযুক্ত করে, কোন বিশেষ বন্ডের সাথে পানি যুক্ত করে তাকে ভাঙতে সাহায্য করে, ব্যাসকল হাইড্রোলাইসিস করতে সাহায্য করে। বোঝেন না? আদ্র বিশ্লেষণ করতে সাহায্য করে। কত কথা জানি আমরা, কিন্তু এটাও লিখতে পারি না। আমরা বলবো যে সমস্ত এনজাইম কোন যৌগের বিশেষ বন্ডের সাথে কাকে যুক্ত করে, পানি যুক্ত করে তাকে হাইড্রোলাইসিস করতে সাহায্য করে, তাকে হাইড্রোলাইটিক এনজাইম বলে। আবার বলি হ্যাঁ দেখ সকল বন্ড কি পানি সহযোগে ভেঙে যাবে, যেটা ভাবি সেটা হচ্ছে বিশেষ। আমরা বলবো যে সমস্ত এনজাইম কোন যৌগের বিশেষ বন্ডের সাথে পানি যুক্ত করে কি করে তাকে হাইড্রোলাইসিস করতে সাহায্য করে। এভাবে তোরা করে নিতে পারবি না, লাইগেজ যুক্ত করাবে, আইসোমারিক পরিবর্তন ঘটাবে, তোরা দেখে নিবি। ঠিক আছে, পারবি না পারবি আমাকে বলবি, আমি শিখে দেবো। এবার পরের পিকচার চলে আয়।
কথা বলবি না, এই কথা বলা আমার কাছে একবারে সাপের বিষয় চাও। স্যার এখানে বলছে আইইউবি অনুসারে এনজাইম হ্যাঁ, এই দেখো একটা কথা, আইইউবি হলো সংস্থা আন্তর্জাতিক, আমি পুরোটা ভুলে গেলাম ভাই, ইন্টারন্যাশনাল এটা কোনটা নিয়ে গেছি আই এবার আমি সম্পূর্ণটা ভুলে গেছি, তবে খালি মনে পরের দিন আমরা জানিয়ে দেবো এটা একটা আন্তর্জাতিক সংস্থা, এই আইইউবি কথা সারি দিলেই ঠিক আছে, আমি জানি কি জানিস, বাকিগুলো বার করবো না, আমি পরের দিন জানিয়ে দেবো আপনার রূপটা। আমি যাচ্ছি পরের পৃষ্ঠায়, এনজাইমের কার্যকারিতায় প্রভাবক সমূহ। তোরা প্রভাবগুলো দেখে নিবি, এগুলো আসে না, তবে হ্যাঁ ইতিহাস সাক্ষী। একটা ছিল নিচে যে জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার, সেগুলো আমাদের জানতে হবে। এখানে প্রভাবক আসবে না, তবে ব্যবহারগুলো দরকার। প্রথমে বলছে সেলুলেজ, পাইছিস কি? আমরা 19 বলছিলাম রাফেজ, অথবা রাফেজ একটা সেলুলোজ জাতীয় উপাদান, মনে থাকবে। আমরা 19 বলেছিলাম আমরা রাফেজকে পরিপাক করতে পারি না, কিন্তু কেন? অবাচ্য অংশ রাফেজ যেহেতু সেলুলোজ জাতীয় উপাদান, আর এগুলোকে পরিপাকের জন্য সেলুলেজ নামক এনজাইম দরকার হয়, আর আমাদের পাকস্থলীতে সেই সেলুলেজ উৎপন্ন হয় না। লাস্ট ব্রেস মনোযোগী হবে, যেহেতু আমাদের পাকস্থলীতে সেলুলেজ নামক কোনো এনজাইম নাই, তাই আমরা সেলুলেজকে হজম করতে পারি না। কিন্তু অন্যান্য প্রাণী, গরু, ছাগল, কাঠকলি যেটা, এদের সেলুলেজ থাকে, তাই এরা প্রাকৃতিক জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করতে পারে। পারবো কি? এই আবার বলো। হ্যাঁ থাকে না, ওর আছে, তবে ওর দ্রুত, ওর পরিপাক প্রক্রিয়া দ্রুত হয়, সেখানে সম্পূর্ণ আঁশটা পরিপাক হয় না, খায় তো সারা খালি আঁশ। হ্যাঁ, আমাদের না থাকার কারণে উপকার হবে। এটা কি এখানে বলে দিয়েছে? সেলুলোজকে ভাঙে সেলুবায়োজে পরিণত করছে, পাইছে? সেলুবায়োজ সেটাকে আবার গ্লুকোজে পরিণত করছে। এটা আমার দরকার নাই। সেলুলোজের ব্যবহার 3 স্টার দাও, এগুলো আসবে অনুধাবনের জন্য। কেলা পড়বে স্যার, এরপরে কথা বলবি না। আচ্ছা এই খামিস, বাকিদের কথা এখনো বন্ধ হয়নি। হ্যাঁ বল। এমসিকিউ তো আসে না, সেগুলোর জন্য আসে না। একাডেমিক পরীক্ষা অ্যাডভান্স এডমিশন টেস্ট, কথা বলছেন? হ্যাঁ রেডি। প্রোটিয়েজ, বা মনে রাখিস প্রোটিয়েজ নির্দিষ্ট কোনো একটা এনজাইমের নাম নয়। প্রোটিয়েজ একটা হলো কমন নাম, যারাই এরা প্রোটিনকে ভাঙাবে সবগুলোকে একত্রে প্রোটিয়েজ। কথা কি বুঝছেন? প্রোটিয়েজ কি একটা এনজাইমের নাম? সমষ্টিগত নাম। এই প্রোটিয়েজ নামক এনজাইম প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করে এসএসআর অ্যামাইনো অ্যাসিড আর সরল পেপটাইডে পরিণত করে, আর যার কারণে আমরা আমিষজাত খাদ্যকে পরিপাক করতে পারি না, সেগুলো শোষণ করতে পারি না। হ্যাঁ, দেখো একটা কথা, দেখো প্যাপিয়েন পেপিতে থাকে এক প্রকার উপাদান, জানি না সেটা আমিষ না কোন জাতীয় উপাদান, এটা জানি না। আমি বললাম প্রোটিয়েজ নামক এনজাইমগুলো আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড আর সরল পেপটাইডে পরিণত করবে, যার কারণে আমরা আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করতে পারবো এবং শোষণ করতে পারবো। এরপরে দেখো এখানে বিভিন্ন প্রোটিয়েজ এর নাম দিয়েছে, যেমন পেপসিন দিয়েছে, ট্রিপসিন দিয়েছে, প্যাপিয়ন একটা এনজাইমের নাম দিয়েছে। প্রোটিয়েজের ব্যবহার দরকার নেই। অ্যামাইলেজ, বলতো অ্যামাইলেজ কাকে ভাঙায়? স্টার্চকে ভাঙায়। এই অ্যামাইলেজ নিয়ে আমরা কার্বোহাইড্রেট টপিকসে বিস্তারিত জানবো, এখান থেকে নাইমে দিচ্ছি না। হ্যাঁ, এই কার্বোহাইড্রেট টপিকসে এটা নিয়ে বিস্তারিত বলা আছে, সে পর্যন্ত অপেক্ষা করি। তবে ক্যাটালেজের ওখানে 3 স্টার দিয়ে রাখ। দেখ ক্যাটালেজ বলছে, আমার সাথে মনোযোগী হও, এই ক্যাটালেজ নামক এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙে। আমাদের কোষে কোনো কোনো সময় হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, জানিস? এই হাইড্রোজেন পারঅক্সাইড আমাদের কোষের জন্য বিষাক্ত একটা উপাদান, কোষের ক্ষতি করে।
এই ক্যাটালিস্ট নামক এনজাইম করে কি এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙিয়ে পানি এবং অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে কি আরো বিষক্রিয়া থাকলো? একবার মেডিকেলে আসলে প্রশ্নটা কোন এনজাইম কোষের বিষক্রিয়া দূরীকরণে সাহায্য করে? তাহলে আমরা ক্যাটালিজের কথা বলছি। হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙে পানি আর অক্সিজেন উৎপন্ন করবে, এতে করে কোষের বিষক্রিয়া দূর হয়। জাইমেজ নামক এনজাইম আগে আমরা বলছি, বলতে কোথেকে পাওয়া যায়? জাইম বা ইস্ট থেকে পাওয়া যায়। তাই না রে? আর হ্যাঁ দেখ, এটা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সাহায্য করে। কোন প্রক্রিয়ায়? ফার্মেন্টেশন। এদিকে বা জাইমেজের ব্যবহার দরকার নেই, লাইপেজের দরকার নেই। এরপরে ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ বা গুরুত্ব পাইছিস কি? হ্যাঁ, 30টা দেখা এগুলা শুধু পয়েন্টটা করে মাথায় নিবি। এই ছেলেরা শুধু পয়েন্টটা করে মাথায় নিবি আর দুইবার খেলে রিডিংটা পড়ে নিবি, নিজের মনের মতো। খালি অপসারণে, তারপরে হচ্ছে পনির তৈরিতে, আর তারপর হচ্ছে আচার তৈরিতে, জ্যাম তৈরিতে, হেডলাইনগুলো দেখে ব্যাখ্যা দিল, রিডিং করে নিয়ে নিজের মনের মাঝে মিশে দেবে। সে মাধুরী তো নাই। না না, এগুলো কিন্তু বাঙালি লিখতে হবে। তাছাড়া এতগুলো ব্যাখ্যা করতে তোমার চাইল আছে। আর গুড বাই এনজয়, ওয়েলকাম লিপিড। হ্যাঁ, আমি পরের দিন কথা বলবি সত্যি। আচ্ছা, তোরা কথাই বলবি তখন, তাহলে আমিও কথা বলি। এই টাকা তো তোরা কথা বল, জানা দাদা লাগে যাবে, তুমি দেখা করবি। রুহুল আসছে, এরপরে অলি, আলি, 40 মিনিট, 20 এরপরে কখন ক্যামেরা ধরে কয় নির্ভীক নিয়ে যায় আজকে ঘুম ধরছে করে কি অবস্থা? আমি একবার সব অবস্থা মানে আগে দিয়ে আমি ভাইকে ফোন দেবো না, আমি চাই স্যার মুরসালিন আসছে, সাকিব, শাওন, রোহান আসে না, মাসি, অপূর্ব, হ্যাঁ এভাবে বাঁধন, মুগ্ধ, দশ তারিখের মধ্যে দেওয়ার নিয়ম। 10 তারিখ পার হয়ে যাচ্ছে, এভাবেই এমন করলে হবে না তো। আর আমি জাস্ট আগের মাসে যাদের বাকি আছে তাদের বেশিরভাগের নাম বললাম। এই মাসের টাকা এখনো অনেকের বাদ আছে। এখন থেকে আসতো নাম উঠেনি, বলতো দাঁড়াতো তারা এখনো গাড়িতে নাম উঠেনি। আর তুমি কবে থেকে আসতেছো? তোমরা তো এ মাসের শুরু থেকে আসছো, এর আগে একদিন করছেন। যাই হোক, কম সম করে আমি 600 টাকা করে দিই, কম সম করে এই মাসের দ্রুত এই মাসে টাকা অ্যাডভান্স করে ফেলেন। কথা হচ্ছে
আমি কিন্তু 600 করে নিই, আপনাদের 600 টাকা দেওয়ার দরকার নেই। 500 টাকা দিয়েন। না, নতুন আসলে তো 400 টাকা করে দেবেন। কথা বলছেন? তাহলে এই মাসের 15 তারিখের মধ্যে টাকা বের করে নাম দেবেন। হ্যাঁ, রেডি। আমি পরে আলোচনা যাচ্ছি। কথা বললে সত্যি আর আলোচনা করবো না, আমি দাঁড়িয়ে আছি। আমি তার আলোচনায় করতে চাই। তোরা চুপচাপ থাকে, দেখ আমি চুল পরিমাণ সময় নষ্ট করবো না। আমি এমন একটা মানুষ। আমি বলছি লিপিড নিয়ে। সম্ভব যদি প্রশ্ন করে লিপিড কি, সবাই জানা দরকার লিপিড গঠিত হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে। আবার বল কি কি? জানিস? তবে এর সাথে যেগুলা যৌগিক লিপিড, তার সাথে আর অন্য উপাদান যুক্ত থাকতে পারে। কথাটি হচ্ছে মূল উপাদান কয়টা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আমরা কিন্তু এত ফালতু কথা পাবো না। আমরা বলবো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এর সমন্বয়ে গঠিত যৌগকে লিপিড। হ্যাঁ, আমি সেটাই বললাম। কত পচা কথা আমরা বলতে পারি, সহজ সরল কথা। বললাম না ফ্যাটি অ্যাসিড আবার না স্যার, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলা হয়? লিপিড বলে। কি বললাম? লিপিড। আবার বল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনের সমন্বয়ে আবার বল, আবার বল। স্যার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত যৌগকে আমি বলছি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলা হয়? লিপিড বলা হয়। এসব বাবা গ্লিসারল এবং হাইড্রোজেন হ্যাঁ, আমি আবার বলছি এই যে লিপিড গঠন অনুযায়ী লিপিডকে এরা 3 ভাগে ভাগ করছে: সরল, যৌগিক আর উদ্ভূত। আবার বল কি কি? সরল, জটিল আর সরল লিপিড, যৌগিক লিপিড আর উদ্ভূত লিপিড। বা একবার বলবো এবং একজনকে দাঁড় করাবো। যে সমস্ত লিপিডকে ভাঙলে লিপিড ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, সেগুলো সরল লিপিড। কারণ লিপিডই আছে। তাহলে যে সমস্ত লিপিডকে ভাঙলে লিপিড ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, তাকে কি বলা হয়? কথাটা বলতে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না। বলা যাবে না ওভাবে? সস্তা মানুষ সস্তা টাকা কমতি। তাহলে যে সমস্ত লিপিডকে ভাঙলে লিপিড ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, তাকে কি বলে? সরল লিপিড। যৌগিক লিপিড উল্টা যাও। যে সমস্ত লিপিডকে ভাঙলে লিপিড ছাড়া যৌগিক লিপিড বলা হয়। পারবো? এই যৌগিক লিপিডে কি কি থাকে সে অনুযায়ী নাম আলাদা আলাদা আমরা পড়বো, টেনশন বেশি না। আর উদ্ভূত লিপিড বলবো যৌগিক লিপিড আদ্র বিশ্লেষণের মাধ্যমে যে লিপিড অথবা নাম বাদ যৌগিক লিপিড থেকে যে লিপিড তৈরি করা হয়। যৌগিক লিপিড থেকে যে লিপিড তৈরি করা হয়। যৌগিক লিপিড থেকে যে লিপিড তৈরি করা হয়। খুব ভাব দেখাচ্ছিস। পার্টি পার্টের সংখ্যা স্টেরয়েড কি মানব দেহে উৎপন্ন হয় নাকি? না না, স্টেরয়েড তো ওটা পারবি? আর পারে কি লিপিড বলা? গঠন যে লিপিড 3 প্রকার। দেখো সরল লিপিড, যৌগিক লিপিড এবং উদ্ভূত লিপিড। আর সরল লিপিড যে লিপিডে শুধু লিপিড ছাড়া অন্য উপাদান থাকে না, তবে সরল লিপিড বলে। আর যৌগিক লিপিড যে লিপিডে লিপিড ছাড়া অন্য উপাদান থাকে, তাদেরকে যৌগিক লিপিড বলে। আর যৌগিক লিপিড থেকে যে লিপিড উৎপন্ন হয় তাকে বাবা দেখ, আমরা এক এক করে যাই। প্রথমে আমরা সরল লিপিডের ব্যাখ্যায় যাব। প্রথমে দেখ সরল লিপিডের সংজ্ঞাটা তো আমরা বলছি, বলছি না? যে সমস্ত লিপিডকে ভাঙলে লিপিড ছাড়া আর অন্য কোনো উপাদান পাওয়া যায় না, তাকে কি বলা হয়? সরল লিপিড বলে। এরা বলছে এই সরল লিপিডকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? যা একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড অথবা স্নেহ জাতীয় দ্রব্য। এবার তাহলে ট্রাইগ্লিসারাইড বা স্নেহ দ্রব্য। ট্রাইগ্লিসারাইড বা তোমাদের ওইখানে স্নেহ দ্রব্য দেওয়া আছে, তাই না? আর 2 নম্বর কি? আমার কথা কি বলছেন? তাহলে আমার নিউট্রাল লিপিড কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। স্নেহ দ্রব্য বা ট্রাইগ্লিসারাইড আর হচ্ছে মোম। জানিস বা
এই ট্রাইগ্লিসারাইড বা সেমন দ্রবগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা তেল আর একটা চর্বি। অভিযোগ আছে কোনো? আমি তেল আর চর্বির সংখ্যা সাপনি আমার সাথে বাবা সাপনি বলে কি আছে সমস্যা করতেছি না, সমস্যা তো তোদের দুজনের মধ্যেই আছে। আর কলেজে আসিয়া যদি এইভাবে থাকে তাহলে মুশকিল হবে। আমি জানি আবার মাইন্ড করবেন নিশ্চয়ই। যদি মনে করেন যে না আমি বিশাল না আপনি যে তেল চর্বি চর্বি বলছেন ওই আমার দিকটা সমস্যা হচ্ছে দুজনের মধ্যে ভাইরাসটা, এটা কেন থাকবে না? আমি এটা মেনে নেব এবং আমি কয়েকবার সতর্ক করেছি আপনাদের, বড় করে নিই আমি কয়েকবার করেছি। তারপর যদি না শুনে তাহলে আমি কি করবো? তাহলে তো ক্লাসে আসার দরকার নেই। আমি আবার বলছি, তাহলে বলবো ট্রাইগ্লিসারাইড বা সেনোমর, আর একটা হলো এই সেনোমর তেল আর চর্বি, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড দেবো না, তেল আর চর্বি। তেল আর চর্বি করার আগে তাহলে আমার জানা দরকার ট্রাইগ্লিসারাইড, তাই না? জানিস ট্রাইগ্লিসারাইডে থাকবে 1 অণু গ্লিসারল আর 3 অণু ফ্যাটি অ্যাসিড। আমি আবার বলি, 1 অণু গ্লিসারল আর 3 অণু ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত যৌগটাকে কি বলছে? ট্রাইগ্লিসারাইড। তোদের বলে দেয় বলছে গ্লিসারল আর 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। বাবা এটা হচ্ছে গ্লিসারলের সাধারণ সংকেত, মনোযোগী হও, বই নাম আছে আর করতে করতে হবে না, খালি দেখ এই গ্লিসারল এই গ্লিসারল যুক্ত হয় 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে। আর ফ্যাটি অ্যাসিডগুলোতে কার্বন থাকে সর্বোচ্চ 16 থেকে 36 পর্যন্ত, সর্বোচ্চ 14 থেকে 36 পর্যন্ত। এর মধ্যে এই 14 থেকে 36 এর মধ্যে ফ্যাটি অ্যাসিডের কার্বন সংখ্যা থাকবে। আর এই ফ্যাটি অ্যাসিডের যদি আমরা একটা সাধারণ সংকেত দেখি তাহলে আমরা দেখব যে সেখানে থাকবে একটা কার্বক্সিল গ্রুপ। কি গ্রুপ? কার্বক্সিল গ্রুপ। জায়গাটা আমরা দিকে নেই, আর এইচটার পাশে থাকবে, তাই বুঝছো তো? বন্ধনীতে বুঝছো? এভাবে কার্বন সংখ্যা থাকবে, তাই না? এভাবে থাকবে না বলতো? এভাবে থাকবে। সেটা কার্বন সংখ্যা কোনটা হবে সে অনুযায়ী ফ্যাটি নাম চেঞ্জ হবে। এখন দেখ, যখন এটাকে যদি আমি ভাঙিয়া দেই তাহলে আমার এভাবে লিখতে পারি, এটা একটু কার্বনের সাথে মানে আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের বুঝাতে সুবিধা হবে। এখন হয়ে গেল না? হ্যাঁ একই, মানে এখন আমার বন্ড গঠনের সুবিধা হবে। আমি কার্বক্সিল অ্যাসিডটাকে এভাবে ভাঙিয়ে দিলাম, তাহলে কি কোনো সমস্যা আছে? এটা 1 অণু ফ্যাটি অ্যাসিড, এভাবে 3টা হাইড্রোক্সিল গ্রুপ আছে না? 3টা হাইড্রোক্সিল গ্রুপের সাথে কয় অণু ফ্যাটি অ্যাসিড? এটার সাথে হবে 1 অণু। সিরিয়াস হও, ওই কথা বলছি, নাটক করে লাভ নেই পাবে, নইলে তো সবাইকে ডাইরেক্ট বলে দেবো 1 মিনিট। কারণ নাটক করার উদ্দেশ্য যদি থাকে তাহলে খুব মুশকিল। হ্যাঁ দেখো, তাহলে প্রত্যেক হাইড্রোক্সিল গ্রুপের সাথে 1 অণু করে ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে। আমি জাস্ট একটা দেখাচ্ছি। এখানে যখন এটা বন্ধনী গঠন হবে, এখানে 1 অণু পানি বের হবে না? মনে করো এখানকার এইটুকু নিয়ে 1 অণু পানি বেরিয়ে গেল, তাহলে যে বন্ধনীটা থাকলো সে বন্ধনীতে কার্বন, অক্সিজেন, কার্বন। তাহলে আমি একটু এটাকে মিশিয়ে দিচ্ছি। তাহলে বন্ধনীটা এমন হবে কার্বন, অক্সিজেন, কার্বন, এমন একটা বন্ধনী হবে না? এভাবে প্রত্যেকটা হাইড্রোক্সিল গ্রুপের সাথে 1 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে দ্বিতীয় অণু এটা, তৃতীয় অণু এটা, 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে যে যৌগটা গঠন করবে তার নাম ট্রাইগ্লিসারাইড। তাহলে কথাটাকে আমি এভাবে বলবো যে 3 অণু ফ্যাটি অ্যাসিড 1 অণু গ্লিসারলের সাথে যুক্ত হয়ে অ্যাস্টার লিঙ্কেজ, এই বন্ধনটাকে কি বলা হয়? আমি আবার বলছি, 3 অণু ফ্যাটি অ্যাসিড 1 অণু গ্লিসারলের সাথে অ্যাস্টার লিঙ্কেজ দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলা হয়? ট্রাইগ্লিসারাইড। আর বলতে হবে সংজ্ঞা
এই যে বন্ধনীটা গঠিত হয়েছে এটাকে বলা হয় অ্যাস্টার লিঙ্কেজ। অ্যাস্টার লিঙ্কেজ মানে তো বন্ধনী, অ্যাস্টার বন্ধনী। ওই সাপারেশন হয়েছে একটা স্যার আমাদের ও, এখানে না সরি, এটা তো হাইড্রোক্সি গ্রুপটা কেন ভুল হচ্ছে? কারণ এটা তো আগামী হবে, এটা শুধু কোন যৌগ যুক্ত হবে সেই অনুযায়ী নাম আলাদা আলাদা হবে। Sorry। আমি আবার বলছি, ভুল বলছিলাম। আমি আবার বলছি, তাহলে 3 অণু ফ্যাটি অ্যাসিড 1 অণু গ্লিসারলের সাথে অ্যাস্টার লিঙ্কেজ বন্ধনী দ্বারা অ্যাস্টার লিঙ্কেজ দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে? ট্রাইগ্লিসারাইড। এখন কথা, এটা যদি ফ্যাটি অ্যাসিড হয়, এটা যদি ফ্যাটি অ্যাসিড হয়, এই ফ্যাটি অ্যাসিড হলো 2 প্রকার। কোনো কোনো ফ্যাটি অ্যাসিডে এই কার্বন কার্বন দ্বিবন্ধনী অথবা ত্রিবন্ধনী থাকবে। অসম্পৃক্ত। যদি কোনো কোনো ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী থাকে, সেটা অসম্পৃক্ত। কি বলে সেটাকে? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকবে। আর যেটাতে কার্বন কার্বন দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী নাই, তাকে সম্পৃক্ত। সম্পৃক্ত, তাই না? স্যাচুরেটেড। কি বলা হয় সেটাকে? স্যাচুরেটেড। আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে আনস্যাচুরেটেড। আমার কথা কি বুঝছেন? আবার বলি, যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন একক বন্ধনী থাকে, শুধু কার্বন কার্বন একক বন্ধনী থাকে, তারা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী থাকে, তারা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুরেটেড। এখন দেখ, আমরা তো বলছিলাম তেল এবং চর্বি। আমি আগের কথায় ফিরে আসছি। কথা ছিল এমন যে 1 নম্বর ছিল ট্রাই গ্লিসারাইড। এটা ছিল 2 প্রকার, একটা তেল আর একটা চর্বি। তাই না কথা? আর একটা কি ছিল? মোম। এখন ট্রাইগ্লিসারাইড মানে যদি হয় তেল চর্বি গ্লিসারল প্লাস যোগ 3 অণু ফ্যাটি অ্যাসিড, তাই না? তাহলে এই ফ্যাটি অ্যাসিডের প্রকার অনুযায়ী তেল আর চর্বির নামকরণ করা হয়েছে। কেন তেলও তো আছে গ্লিসারল, চর্বির মধ্যেও আছে গ্লিসারল। তবে হ্যাঁ, তেলে আছে যে ফ্যাটি অ্যাসিডটা, সেটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তেলে কোন ফ্যাটি অ্যাসিড? অসম্পৃক্ত। বাট চর্বিতে কি আছে? সম্পৃক্ত। তেলও একটা ট্রাইগ্লিসারাইড, তাতে কোন ফ্যাটি অ্যাসিড? অসম্পৃক্ত। আমার কথা বুঝতেছিস না বোধহয়? Yes, sir. তেল কি একটা ট্রাইগ্লিসারাইড না? লাস্ট মাঝখানে গুণ হচ্ছে তো। তেল কি একটা ট্রাইগ্লিসারাইড না? তাতে কোন ফ্যাটি অ্যাসিড? অসম্পৃক্ত। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বি একটা ট্রাইগ্লিসারাইড, তাতে কোন ফ্যাটি অ্যাসিড? সম্পৃক্ত। তেল আর চর্বির সঙ্গে শেষ। তেল সাধারণ তাপমাত্রায় তরল থাকে, বাট চর্বি সাধারণ তাপমাত্রায় কঠিন অথবা অর্ধকঠিন থাকে। তাহলে আমরা সংজ্ঞা থাকে এভাবে বলি। তেলের সংজ্ঞা, যে সমস্ত ট্রাইগ্লিসারাইড কেমন ফ্যাটি অ্যাসিড? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং যারা সাধারণ তাপমাত্রায় কি থাকে? তরল অবস্থায় থাকে, তাকে কি বলে? তেল বলে। আমি লাস্টবার বলছি, যে সমস্ত ট্রাইগ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং যারা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, তাকে তেল বলে। আর চর্বি খালি উল্টে দাও। যে সমস্ত ট্রাইগ্লিসারাইড কেমন ফ্যাটি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং যারা সাধারণ তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন থাকে, অবস্থায় থাকে, তাকে চর্বি বলে। বলতে দাঁড়া তো, সংজ্ঞা ধরে কি বললাম? না, যে সমস্ত ফ্যাটি অ্যাসিড সবাই চোখ সংজ্ঞা হয়নি। যে সমস্ত ট্রাইগ্লিসারাইড মানে সবাই চোখ। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, সেটা তেল। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। আর হচ্ছে যে সমস্ত ট্রাইগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিড সম্পৃক্ত অবস্থায় থাকে এবং সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সাধারণ তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন অবস্থায় থাকে। আর কি বলা হয়? চর্বি। এ বাবা, হ্যাঁ? মানে পেস্ট আকৃতির কি বলতে বলতে নাকি? তেল অসম্পৃক্ত, হ্যাঁ দেখো, এই বাবা অর্ধকঠিন হচ্ছে কি? যেমন একবারে তরল নয়, শক্ত হয়ে যায় না, এমন অবস্থা বোঝাচ্ছে।
যেমন নারকেলের তেল, এটাকে চর্বির আওতায় ফেলে, যদি বা তেল বলি, তবু এটাকে চর্বির আওতায় ফেলে যে কোনো কোনো সময় স্বাভাবিক তাপমাত্রাটা জমা। এই জন্য যদি বা নারকেলের তেল বলি, তবু এটা বলছে এটা ওদের চর্বির বৈশিষ্ট্য আছে। নারকেলের চর্বি ঠান্ডা ওটা তো সাধারণ তাপমাত্রা যাচ্ছে, মানে তরলে থাকে, আর ঠান্ডা হয়ে গেলে বাবা, হ্যাঁ, দেখো তো শীতকাল যেটা, সেটা কি সাধারণ তাপমাত্রা না? এখন দেখো আলোচনায় যাচ্ছে, আমি তেল চর্বির সঙ্গে উঠছি। শোন, এই তেল আর চর্বির পার্থক্য আমি 9 নিয়ে তোমাদের বলছিলাম। একবার বলেন স্যার। পার্থক্য হয়ে গেছে। জি স্যার। তেল কেমন ফ্যাটি অ্যাসিড? অসম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, আর চর্বি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। তেল সাধারণ তাপমাত্রায় তরল থাকে, আর এটা সাধারণ তাপমাত্রায় অর্ধঘটিত অবস্থায় থাকে। তেলের গলনাঙ্ক কম, চর্বির গলনাঙ্ক বেশি। কতক্ষণ যারা তেল তো গলা হয়ে আছে, গলনাঙ্ক কি হলো? দেখো ঘটনাটা কি, একটা বাটিতে তেল নিছো, একটা বাটিতে চর্বি নিয়েছো, তাকে ফ্রিজে টেম্পারেচার আস্তে আস্তে ফ্রিজে কমাচ্ছ। এক সময় কি দুটোই কঠিন হবে কিনা? কোনটা, চর্বিটা কি বেশি কঠিন হবে না তেলটা বেশি কঠিন হবে? চর্বিটা বেশি কঠিন হবে। চর্বি জাহান্নামে যায়, যেই না দেখেন তেল কঠিন হয়েছে, টেম্পারেচার কমানো বন্ধ করে দিলেন এবং আবার আস্তে আস্তে টেম্পারেচার বাড়াবেন। কোনটা আগে গলবে? তার মানে তেলের গলনাঙ্ক বেশি, মানে কম। অল্প একটু টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে গলে গেছে। বোঝেন নাই? যে পদার্থ যত বেশি শক্ত হবে তার আন্তঃআণবিক দ্রুত তত কম হবে, তাকে গলনাঙ্ক কত বেশি। তাহলে তেলের গলনাঙ্ক কি হবে? চর্বির গলনাঙ্ক বেশি। তিনটা পার্থক্য হচ্ছে না? আর কি আর করে কাজে অনুধাবনের সাথে কিনতে দেবো আমরা। এখন মোম বানানোর আগে ট্রাইগ্লিসারাইড নিয়ে আমার আরেকটা বক্তব্য আছে। আচ্ছা বাবা বলতো, ট্রাইগ্লিসারাইডে ছিল ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড কয় অণু? 3 অণু। গ্লিসারল 1 অণু। আমরা যদি গ্লিসারলের সাধারণ সংকেতটা দেখি, তাদের কয়টা হাইড্রোক্সিল গ্রুপ আছে? 3টা। তাই গ্লিসারল হাইড্রোক্সিল গ্রুপ থেকে অ্যালকোহল আসে, তাই গ্লিসারলকে বলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। 3টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, তাই গ্লিসারলকে কি বলা হয়? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কিন্তু মিথানল, ইথানল, তাদের কি 3টা হাইড্রোক্সিল গ্রুপ আছে? না। কয়টা হাইড্রোক্সিল গ্রুপ? একটা। সো দ্যাটস কল্ড মোনোহাইড্রিক অ্যালকোহল। আমার কথাটি বুঝছেন? তাহলে গ্লিসারল হচ্ছে 3টা হাইড্রোক্সিল গ্রুপ, তাই একে বলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কিন্তু মিথানলে একটা হাইড্রোক্সিল গ্রুপ, তাই তাকে বলে মোনোহাইড্রিক অ্যালকোহল। জানিস এই ফ্যাটি অ্যাসিড এর সাসারার সমলে না আগে টাকা সাইন করি। তাইলে কি বইয়ে তো দেওয়া আছে কি এটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল? হ্যাঁ হ্যাঁ, কেন থাকবে না বাবা? আমি থাকতে কোনো ভরসা নেই। কোনো ভরসা নাই না। তাহলে তেল লাগবে, তেল লাগবে, বুঝে নাই? তেল দাও না, তেল দাও। যখন যুক্ত হলো তখন অ্যালকোহলের ইয়ার থাকে না। হ্যাঁ রেডি। এই স্যারা বলা হচ্ছে কি মোম কি? হ্যাঁ, কেউ শোনে না। মোম, এই মোমে ফ্যাটি অ্যাসিড আছে, কিন্তু তেলের চর্বিতে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ ট্রাইহাইড্রিক অ্যালকোহলের সাথে যুক্ত হয়েছে। বাট কখনো যদি এই ফ্যাটি অ্যাসিডটা ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে কোনো মোনোহাইড্রিক অ্যালকোহলের সাথে যুক্ত হয়, যেমন মিথানলের সাথে যুক্ত হচ্ছে, বুঝলেন এই কথাটা? তাহলে ফ্যাটি অ্যাসিড কার পরিবর্তে যদি কার সাথে যুক্ত হয়? ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে যদি মোনোহাইড্রিক অ্যালকোহলের যুক্ত হয়, তখন ওই গঠিত যৌগটাকে কি বলা হয়? আমার কথা কি বুঝছেন? লাস্টবার ফ্যাটি অ্যাসিড যখন ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মোনোহাইড্রিক অ্যালকোহলের সাথে যুক্ত হয়, তখন গঠিত যৌগকে বাকি কথা পরের দিন। আসসালামু আলাইকুম। ওই যে গোসল দেখি বাকি